হ্যাঁ, এই পরিকল্পনায় ঝুঁকি আছে, কিন্তু বন্ধুগণ, ইঁদুরের মতো বেঁচে থাকা আর আমার পক্ষে সম্ভব নয়। হয় এখনই, নয় আর কখনো নয়। বালিশে হেলান দিয়ে আধশোয়া অবস্থায় আকাশলাল কথাগুলো বলল। তার মুখের চেহারা ফ্যাকাশে, দেখলে অসুস্থ বলে মনে হয়। বয়স 50-এর গায়ে, শরীর মেদহীন। ঘরের ভেতর শ্রোতা হিসেবে যে 3জন মানুষ বসে আছে তাদের চিন্তিত দেখাচ্ছিল। 3জনের মধ্যে সবচেয়ে বয়স্ক মানুষটির নাম হায়দার আলী। ভাবতে গেলে তার চোখ বন্ধ হয়ে যায়। সেই ভঙ্গি নিয়ে হায়দার বলল, এখন আমাদের শেষবার চিন্তা করতে হবে। তুমি যখন প্রথম এই পরিকল্পনার কথা আমাকে বলেছ, তখনও আমি পছন্দ করিনি, এখনও আমার ভালো লাগছে না। একটু ভুল মানেই তোমাকে চিরজীবনের জন্য হারাবো। কিন্তু এই মুহূর্তে তোমার বেঁচে থাকাটা দেশের পক্ষে অত্যন্ত জরুরি। কিভাবে বেঁচে থাকা? খেকিয়ে উঠল আকাশলাল। এইভাবে জলের তলায় দম বন্ধ করে? কোন কাজটা আমি করতে পারছি? আর কাজই যদি না করতে পারলাম, তাহলে বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে কোনো তফাৎ নেই। আমি না থাকলে তুমি সেই কাজটি করবে, ডেভিড করবে, অজস্র মানুষ এগিয়ে আসবে। আমাকে কাজ করতে গেলে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হবে। এই শরীর নিয়ে ওরা আমাকে সেটা করতে দেবে না। 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা এমনি এমনি করেনি সরকার। দ্বিতীয় মানুষটি, যার নাম ডেভিড, নিচু গলায় বলল, ওটা এখন 10 লক্ষ হয়েছে। তৃতীয় মানুষটি বয়সে নবীন, বলল, ওরা আপনাকে পেলে যন্ত্রণা দেবে। জানি, আমি সব জানি। আকাশলাল হাসতে চেষ্টা করলো। হায়দার আলী বলল, কোনো সুযোগ না দিয়ে ওরা ইলেকট্রিক চেয়ারে বসাবে। সব জানি, তবু আমি ধরা দিতে চাই। এটাই শেষ কথা। আমি আর কতদিন আন্ডারগ্রাউন্ডে থাকবো? কোথায় থাকবো? 10 লক্ষ টাকা হয়েছে বলছো। এত টাকার লোভ সামনে থাকলে আমি নিজেকে বিশ্বাস করতে পারবো না। এই গরিব দেশের সহজ মানুষগুলোকে লুভি করে তোলার কোনো অধিকার আমার নেই। আকাশলাল নামতে চেষ্টা করলো বিছানা থেকে। হায়দার আলী এগিয়ে যেতেই সে হাত নেড়ে জানালো, ঠিক আছে। ডেভিড বলল, সাধারণ মানুষ কিন্তু 10 লক্ষ টাকায় ভোলেনি। ভার্গিসকে নাজেহাল করতে আমি একটা লোককে পাঠিয়েছিলাম হেডকোয়ার্টার্সে মিথ্যা খবর দিয়ে। সে কাজটা করে ফিরে এসেছে, মারধর খেয়েছে, কিন্তু বিশ্বাসঘাতকতা করেনি। আপনার চিঠিটা নিশ্চয়ই ভার্গিস পেয়ে গেছে। ওকে আমার হয়ে ধন্যবাদ দিও। সাবধানে পা ফেলে আকাশলাল পাশের দরজা দিয়ে টয়লেটে ঢুকে গেল। ওরা 3জন চুপচাপ বসে রইল। যে সংগ্রাম শুরু হয়েছিল 3 বছর আগে, আজ তা প্রায় বিধ্বস্ত। একদিকে সামরিক শক্তির পাশব অত্যাচার, অন্যদিকে তথাকথিত কিছু বিপ্লবীর বিশ্বাসঘাতকতা সত্ত্বেও এখন যেটুকু আশা টিমটিম করে জ্বলছে, তা যে আকাশকে কেন্দ্র করে, তা এই 3জনের চেয়ে বেশি কারো জানা নেই। 3 বছর ধরে শুধু আকাশকে নয়, নিজেদের গোপনে রাখার চেষ্টা চালিয়ে যেতে হয়েছে প্রতি মুহূর্তে। এদেশের মন্ত্রী পরিষদ এবং পুলিশ চিফ ভার্গিস নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারবেন যেই তারা জানতে পারবে আকাশলাল জীবিত নেই। মানুষের স্বাধীনতার পক্ষে এই লড়াই থমকে যাবে আরও অনেক বছর। 3জনের অস্বস্তির কারণ এখন এক। টয়লেটের আয়নায় নিজের মুখ দেখছিল আকাশলাল। গাল বসে গিয়েছে। অনেক দিন পরে নিজের মুখটাকে ভালো করে দেখল সে। বয়সের আচর নয়, অবহেলার প্রতিক্রিয়া মুখ জুড়ে। তবু রাস্তায় নামলে যে কোনো মানুষ চিনতে পারবে তাকে। মুখের এই বিধ্বস্ত অবস্থাও তাকে বিভ্রান্ত করবে না। মানুষের মতো কোনো প্রাণীর মুখ এক জন্মে এতবার বদলায় না। অথচ তার তো দীর্ঘদিন ধরে একই রয়ে গেল। বাইরে বেরিয়ে আসার সময় মাথাটা একটু ঝিমঝিম করে উঠল। একটু দাঁড়াতে গিয়েই মত পাল্টালো সে। 3 জোড়া উদ্বিগ্ন চোখ তাকে দেখছে। ওদের আরো উদ্বিগ্ন করার কোনো মানে হয় না। বিছানায় ফিরে আসা মাত্র দরজায় শব্দ হলো। হায়দার আলী জানতে চাইল, কে ওখানে? উত্তর এলো, ডাক্তার এসেছেন। এ বাড়িতে এবং বাইরের রাস্তায় এখন 24 ঘন্টা পাহারা। সন্দেহজনক কিছু দেখলেই খবর পৌঁছে যাবে এই ঘরে। হায়দার ভিতরে নিয়ে আসতে নির্দেশ দিল। ডাক্তার ঘরে ঢুকলেন। বালিশে হেলান দিয়ে আকাশলাল হাসল। আসুন ডাক্তার। ভদ্রলোক খাটের পাশে এসে জিজ্ঞেস করলো, আপনি এখন কেমন আছেন? ভালো, বেশ ভালো। কারো সাহায্য ছাড়াই টয়লেটে যাচ্ছি। হাঁটার সময় মাথা ঘুরছে না তো? কাল অবধি ঘুরছিল, আজ আর হচ্ছে না। আমি পরীক্ষা করব, আপনাকে বালিশ সরাতে হবে। ডাক্তারের নির্দেশ মান্য করল আকাশলাল। ডাক্তার পরীক্ষা করে যে সন্তুষ্ট হয়েছেন মুখ দেখে বোঝা যাচ্ছিল। আকাশলাল স্বস্তি পেল। এবার আপনাকে জামাটা খুলতে হবে। আকাশলাল জামার বোতাম খুলতেই বিশাল ক্ষতচিহ্ন বেরিয়ে এলো। তার অনেকটাই শুকিয়ে গেলেও ওটা যে সাম্প্রতিক তা বুঝতে অসুবিধা হবে না কারো। আঙুল রাখলেন ডাক্তার। এখানে কোনো ব্যথা বোধ করেন? বিন্দুমাত্র না। আমি একটা স্প্রে দিচ্ছি, দিনে 2 বার ব্যবহার করলে পরশুদিন পুরনো হয়ে যাবে। ধন্যবাদ। পরশুদিন তো অনেক সময়। না, অনেক সময় নয়।
আমরা যে কোনো পেশেন্টকে আমি আপনার অবস্থায় আরো 10 দিন বাইরে যেতে দিতাম না। এখনো বলছি, আপনি দুঃসাহস দেখাচ্ছেন। এই কথাগুলো বলার সময় ডাক্তার যেভাবে ঘরের অন্য 3 জনের দিকে তাকালেন, তাতে স্পষ্ট বোঝা গেল তিনি সমর্থন চাইছেন। ডেভিড উঠে এলো পাশে। ডাক্তার, আপনি ওকে সুস্থ বলবেন না? দ্রুত মাথা নাড়লেন ডাক্তার। না, এটা বড় পরীক্ষা ওর শরীরে করা হয়েছে, সেটার প্রতিক্রিয়া বোঝার জন্য 7 দিন নজর রাখা দরকার। ডেভিড কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে হাত তুলে নিষেধ করলো আকাশলাল। অপারেশনের পর 8 দিন কেটে গেছে, যা কিছু নজরদারি আপনি নিশ্চয় করে ফেলেছেন। না পারলে আমার কিছু করার নেই। আপনাকে আমি অনেক আগেই বলেছি পরশু সকালে আমাকে রাস্তায় নামতেই হবে, তাই না ডাক্তার? এবার গলার স্বরে এমন কিছু ছিল যে ডাক্তার আবার নার্ভাস হলেন। এই মানুষটির মাথার দাম এখন 10 লক্ষ টাকা। একসঙ্গে এত টাকা তিনি কখনো দেখেননি। আজ থেকে 1 মাস আগে যখন তাকে ধরে নিয়ে আসা হয়েছিল, তখন লোকটির ব্যক্তিত্ব দেখে তিনি অবাক হয়েছিলেন। এমনকি অপারেশনের টেবিলে অজ্ঞান হয়ে শুয়ে থাকা মানুষটিও যেন তাকে হুকুম করে যাচ্ছিল। এদেশের মানুষের পক্ষে কথা বলার জন্য লোকটা মরিয়া। শুধু এই বোধই তাকে বন্দী হওয়ার সত্ত্বেও সহযোগিতা করতে উদ্বুদ্ধ করেছিল। তিনি বললেন, কিন্তু আপনি এখন সম্পূর্ণ সুস্থ নন, আমি জানি, কিন্তু আমি এখন অনেক ভালো। যদি আরো দিন 10 সময় দিতেন। অসম্ভব ডাক্তার। আমি আপনাকে অনেকবার বলেছি, আগামী পরশু আমার পক্ষে সবচেয়ে জরুরি দিন। এই শহরের 1 লক্ষ মানুষ জড়ো হবে উৎসব উপলক্ষে।